আর খাবো না ভাইয়া। তানভীরও আর জোর করলো না, পানির গ্লাস এগিয়ে দিল মেঘের দিকে। খাওয়া শেষে পানির গ্লাস টেবিলে রাখতে রাখতে তানভীর বলে উঠল, ভাইয়া বোনকে ওষুধগুলো খাইয়ে দাও প্লিজ। আমি নিচে যাচ্ছি, খুব ক্ষুধা লাগছে। তানভীর রুম থেকে বেরিয়ে নিচে চলে গেছে। আবির ফোন পকেটে রেখে টেবিল থেকে ঔষধ রেডি করে মেঘের দিকে এগিয়ে দিল। মেঘও মাথা নিচু করে ঔষধগুলো খেয়ে নিল। আবির নিরেট কণ্ঠে বলল, সাবধানে থাকিস। আবির চলে যেতে নিলে মেঘ আবিরের ডান হাত আঁকড়ে ধরে। সহসা আবির ব্যথায় উফ, করে উঠল। মেঘ সঙ্গে সঙ্গে হাত ছেড়ে দিল। মেঘ ভেবেছে আবির হয়তো বিরক্ত হয়েছে মেঘের ছোঁয়াতে। আকস্মিক মেঘের মনটা খারাপ হয়ে গেল। কাঁদো কাঁদো কণ্ঠে মেঘ বলল, আমি মরে গেলে আপনি? এতটুকু বলতেই আবির অগ্নিদৃষ্টিতে চাইল অষ্টাদশীর দিকে। মেঘ কথা সম্পূর্ণ করতে পারল না। আবির রাগান্বিত কণ্ঠে বলল, চুপ। আবির দাঁতে দাঁত চেপে পুনরায় বলল, আর কোনোদিন যদি তোর মুখে এই কথা শুনি তাহলে ওই দিন তোকে মেরেই বুড়িগঙ্গায় ফেলে দিয়ে আসবো। মেঘের ছোট হৃদয়টা আবিরের কথায় আবারও চূর্ণ বিচূর্ণ হলো। একটু রম্য স্বরেও তো বলতে পারতেন, তা না মেরে ফেলবেন। মেঘের অক্ষিপট ভিজে আসছে। চিবুক নামিয়ে বিড়বিড় করে বলল, এই বাড়ির কেউ আমায় ভালোবাসে না, সবাই শুধু বকে। সবার রাগ ঝাড়ার একমাত্র জায়গা আমি। কেউ কেউ তো আবার গায়েও হাত তোলেন। শেষ কথাটা বলে আবিরের দিকে তাকালো। পলক ঝাপটাতেই গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। আবির অষ্টাদশীর মুখের পানে চেয়ে মনে মনে বলল, ওই কেউটা তোকে ইচ্ছাকৃতভাবে মারতে চায়নি। এটা কি করে বোঝাবো তোকে? ওই কেউটা যে তোকে নিজের থেকেও বেশি ভালোবাসে। তোকে মারার সাধ্য কি তার আছে? আমি পারছি না তোকে বুকে জড়িয়ে চিৎকার করে বলতে যে তুই আমার সব কিছু, তোকে ছাড়া আমি নিঃস্ব। আবির বিছানার পাশে বসে গলা খাকারে দিয়ে তপ্ত স্বরে বলল, তুই হয়তো জানিস না, কারো অলিখিত কাব্য তুই, কারো স্বস্তির নিঃশ্বাস নেওয়ার কারণ তুই। তোর ডাগর ডাগর চোখের চাহনিতে কারো বিনাশ নিশ্চিত। তোর অনাদায়ের কর্মকাণ্ডে খুব শীঘ্রই কারো মস্তিষ্কের রক্তক্ষরণ ঘটানোর কারণ হবে। সময় থাকতে সাবধান হয়ে যা মেঘ। মেঘ বিস্ময়কর দৃষ্টিতে চেয়ে রইল। জ্বরের ঘরে কথাগুলো মানে বুঝলো কিনা কে জানে। মেঘ কণ্ঠ খাদে নামিয়ে বলল, কার? আবির দীর্ঘশ্বাস ফেলে প্রখর স্বরে বলল, তোর বাবা মায়ের। নিজের মনের ভাব চাচ্চু আর মামুনির উপর চাপিয়ে দিতে বাধ্য হলো আবির। মেঘ অক্ষি পল্লব ঝাপটে বৃহৎ নয়নে চেয়ে আছে আবিরের দিকে। আবির ঠান্ডা কণ্ঠে বলল, আর কার ভালোবাসা পর্যন্ত? আমার আব্বু যেখানে আমার সাথে প্রয়োজনের বাইরে কোনো কথা বলেন না, সেখানে তোর ইচ্ছে অনিচ্ছে নিয়ে ভাবে। আম্মুর ভালোবাসা আশা করে আমায় তোকে বোঝাতে হবে না। কাকামণি কাকিয়া তো ওদের সন্তানের থেকেও তোকে বেশি আদর করে। চাচু আর মামনির কথা কি বলবো? তোকে চাচু আর মামনি খুব শখ ছিল একটা মেয়ে বাবুর। তোর জন্মের পর দুজন খুশিতে এত কান্না করেছে যে এলাকার মানুষ ভেবেছিল এই বাড়িতে কেউ মারা গেছে। তানবীর ছেলে হয়ে এতটা গুরুত্ব পায়নি যতটা গুরুত্ব তুই চাচু আর মামনির থেকে পাস। তানবীরের জীবনে বাবা মায়ের পরে তোর অবস্থান। মেয়ে মাতিতে তোরই ভক্ত। খানবাড়িতে তোর যতটা অধিকার তা আমাদের কারোই নেই। আর কার ভালোবাসা চাস? একসাথে কথাগুলো বলে আবির থামলো। তারপর দীর্ঘশ্বাস ছেড়ে বলল, উল্টাপাল্টা কথা ভেবে নিজেকে কষ্ট দেওয়া বকমি ছাড়া কিছুই না। মেঘ ডাগর ডাগর চোখে তাকিয়ে চিন্তিত কণ্ঠে শুধালো, আপনার কথা বললেন না কেন? মেঘের প্রশ্ন শুনে আবির ঢোক গিলে কপাল কুঁচকালো। তারপর শক্ত কণ্ঠে বলল, তোর এখন রেস্টের প্রয়োজন। আবির চেয়ার থেকে উঠতে নিলেই মেঘ আবিরের ডান হাতের দু আঙ্গুল আঁকড়ে ধরে। সঙ্গে সঙ্গে আবির দাঁতে দাঁত চেপে চোখ বন্ধ করে ফেলে। মেঘ সহসা আবিরের হাতের দিকে চাইল। আবিরের হাতের কাটা অংশে চাপ পড়ায় রক্ত বের হচ্ছে। সঙ্গে সঙ্গে হাত ছেড়ে দেয় মেঘ। মেঘ আর্তনাদ করে বলল, আবির ভাই, আপনার হাত এতটা কেটেছে কিভাবে? আবির তপ্ত স্বরে শুধু বলল, এমনি। আর কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেল। মেঘ নির্বাক চোখে তাকিয়ে আবিরের প্রস্থান দেখল। মেঘের মনে পড়ল মেন গেটের পাশের দেয়ালে ঘুষি দেওয়ার কথা। ধরে নিল এর ফলে আবিরের হাত কেটেছে। অষ্টাদশী জানতেও পারল না তাকে থাপ্পড় দেওয়ার অপরাধে আবির কত শত ঘুষিতে নিজেকে আহত করেছে। গতকালের ঘটনাগুলো পরপর মনে হতে মেঘের নিজের উপর বড্ড রাগ হলো। আবিরের অনুভূতি জানতে চাওয়ার কি দরকার ছিল? রাগে নিজের গালে থাপ্পড় দিতে ইচ্ছা হলো মেঘের। আবির জান্নাতকে পছন্দ করলে মেঘের ব্যাপারে কোনো অনুভূতি থাকবে না, এটাই তো স্বাভাবিক। আবিরের সাথে এই জীবনে কখনো মেঘের সুসম্পর্ক ছিল বলে মনে পড়ছে না মেঘের। এই হিটলার স্বভাবের ব্যক্তির জন্য আছে জ্বরে ভুগছেটা ভাবতেই মাথায় রক্ত উঠছে। আবির মেঘের রুম থেকে বেরিয়ে নিজের রুমে গেল। একটা তালা নিয়ে ছাদের গেটে তালা ঝুলিয়ে দিল। তারপর নাস্তার টেবিলে চলে গেল। ততক্ষণে নাস্তার টেবিল ফাঁকা হয়ে গেছে।
তিন কর্ত্রী রান্নাঘরে কাজ করছে আর এটা সেটা নিয়ে কথা বলছে। আবির রান্নাঘরের সামনে গিয়ে রাশভারী কণ্ঠে বলল, ছাদের গেটে তালা দিয়েছি। তোমাদের কারো সাথে যাওয়ার প্রয়োজন হলে আমার রুম থেকে চাবি নিয়ে যেতে। আকলিমা খান চিন্তিত কণ্ঠে শুধালেন, মিক্কি রাতে ছাদে গিয়ে ভিজেছিল? আবির উপর নিচ মাথা নাড়ল শুধু। মালিহা খান হালিমা খানমের দিকে তাকিয়ে বললেন, যে মেয়ে ভূতে ভয় পায়, সন্ধ্যার পর বৃষ্টি হলে কানে আঙুল দিয়ে বসে থাকে, সে মেয়ে এত রাতে ছাদে গেল কিভাবে? হালিমা খান নির্বাক চোখে তাকিয়ে রইল মালিহা খানের দিকে। এই প্রশ্নের উত্তর ওনার কাছেও নেই। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, তোমাদের এসব নিয়ে গবেষণা করতে হবে না, যা হওয়ার হয়েছে। মেয়েকে এই বিষয় নিয়ে আর কোনো প্রশ্ন করো না। ছাদে না যেতে পারলে এমন কাণ্ড আঘাত ঘটাতে পারতো না। এই টপিক এখানেই শেষ। আবির চুপচাপ নাস্তা করে নিজের রুমে চলে গেছে। তানভীরের সারাদিন কাটলো চায়ের পর চা খেতে খেতে। আবিরের জন্য ঘণ্টাখানেক তানভীরকেও বৃষ্টিতে ভিজতে হয়েছিল, যার ফলস্বরূপ গলা ব্যথা সর্দির উপক্রম হয়েছে। বিকেলে আবার এমপি সম্মেলনে যেতে হবে, তাই চা কফি খেয়ে গলা ঠিক রাখছে। দুপুরে খাবার খেয়ে বেরিয়ে পড়েছে সম্মেলনের উদ্দেশ্যে। আবির সারাদিনেও রুম থেকে বের হলো না। 3টার দিকে মালিয়া খান আদিকে পাঠিয়েছিল ডাকার জন্যে, কিন্তু আবির ঘুমাচ্ছে দেখে আদি দরজা থেকে চুপচাপ চলে আসছে। আরও কিছুক্ষণ পর বাধ্য হয়ে মালিয়া খান নিজেই সিঁড়ি দিয়ে উঠে গেলেন ছেলের রুমে। দরজা থেকে একবার আবিরকে ডাকলো, কিন্তু কোনো সাড়া নেই। মালিয়া ছেলের কাছে গিয়ে বাহুতে হাত দিতে আটকে উঠলেন। জ্বরে আবিরের গা পুড়ে যাচ্ছে, ডান হাত ফুলে গেছে কনুই পর্যন্ত। মালিয়া খান এই যে ছেলেকে ডাকছে, আবির জ্বরের ঘোরে কিছুই বলতে পারছে না। মালিয়া খান রুম থেকে বেরিয়ে হাঁকডাক শুরু করলেন। ইকবাল খান সোফায় বসে টিভি দেখছিলেন। ভাবির ডাক শুনে দৌড়ে গেলেন। মেঘ ঘুমাচ্ছিল। হালিমা খান মেঘের মাথায় জলপট্টি দিচ্ছিলেন। বড় জায়ের আর্তনাদে মেঘের রুম থেকে বেরিয়ে ছুটে গেলেন আবিরের রুমে। আবিরের মুখমণ্ডল অন্ধকার হয়ে আছে। হাতের ব্যথার সাথে দীর্ঘ সময় বৃষ্টিতে ভেজার ফলে এই দশা হয়েছে। ইকবাল খান সঙ্গে সঙ্গে ডাক্তারকে কল দিয়েছেন। ঘণ্টাখানেক পর পরিস্থিতি শান্ত হলো। আবিরকে ব্যথার ঔষধ খাওয়ানো হয়েছে। মালিহা খান ছেলের মাথায় জলপট্টি দিতে ব্যস্ত হলো। হালিমা খান বেরিয়ে মেঘের রুমে গেলেন। ততক্ষণে মেঘের ঘুম ভেঙে গেছে। হালিমা খানের থমথমে চেহারা দেখে মেঘ শঙ্কিত হলো, উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, কি হয়েছে আম্মু? হালিমা খান মেয়ের কাছে বসতে বসতে বললেন, তোরা 3 ভাই বোন মিলে কি শুরু করছিস বলতো? মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল। কেন, কি হয়েছে? হালিমা খান তপ্ত স্বরে বললেন, এদিকে তোর অবস্থা খারাপ, ওদিকে তানভীরের লাগছে সর্দি। সকাল থেকে চা কফি খেতে খেতে কিছুক্ষণ আগে বের হলো, এখন আবার আবিরের। মেঘ আতকে উঠে প্রশ্ন করল, কি হয়েছে আবির ভাইয়ের? হালিমা খান কোমল কণ্ঠে বলা শুরু করলেন, রাত থেকে তোর ছেলেটা তো দৌড়ের ওপর, বৃষ্টিতে ভিজে অফিস থেকে আসছে, তারপর তোরে ছাদ থেকে রুমে এনে রেখে ডাক্তার আনতে গেছে, আবার ডাক্তারকে দিয়ে সব ওষুধ নিয়ে আনছে। কিভাবে যেন হাত কাটছে, সে হাত ফুলে ব্যথা, এখন জ্বর উঠে গেছে, জ্বরে চোখ খুলতে পারছে না ছেলেটা। মেঘ মায়ের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে, আবির ভাই আমার জন্য এত কিছু করছে। তৎক্ষণাৎ মেঘের অভিব্যক্তি বদলে গেল, চোয়াল শক্ত হয়ে এলো। দীর্ঘশ্বাস ছেড়ে কপাল কুচকালো, মনে মনে বলল, আমি ওনাকে নিয়ে ভাবছি কেন? ওনাকে নিয়ে ভাবার তো মানুষ আছেই। তাছাড়া উনি আমায় মেরেছেন, তার শাস্তি আল্লাহ ওনাকে দিয়েছেন। আমার তো এতে খুশি হওয়ার কথা। কথাগুলো ভেবেই গাল ফুলালো। তারপর মায়ের মলির মুখের পানে একবার তাকে আবারও মনে মনে বলা শুরু করলো, যেখানে আম্মু আব্বু আর ভাইয়া কোনো দিন আমার গায়ে হাত তোলেনি, সেখানে উনি আমার গায়ে হাত তুললেন কোন অধিকারে? তাও আবার আর একজনের জন্য। উনি আমাকে পছন্দ করলেও মেনে নিতাম। উনি তো জান্নাত আপুকে ভালোবাসেন, তাহলে আমার ওপর অধিকার দেখাতে আসেন কেন? কারো জীবনে অবাঞ্ছিতের ন্যায় পড়ে থাকার চেয়ে একাকী জীবন কাটানো অনেক ভালো। আমি আপনার জীবনে অবাঞ্ছিত হয়ে থাকতে চাই না। আজ থেকে আমার মনে হিটলারের কোনো অস্তিত্ব থাকবে না। একবার সুস্থ হই শুধু। আমার জীবনের সকল সিদ্ধান্ত আমি নিব। আমার ব্যাপারে কাউকে নাক গলাতে দিব না। হালিমা খান মেয়ের কপালে হাত রেখে ব্যস্ত হলেন জলপট্টি দেওয়ার জন্য। গত রাত থেকে নেওয়া খাওয়া এক করে মেয়ের যত্ন নিচ্ছেন। চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। মেঘের মাথায় জলপট্টি দিতে দিতে মেঘের চুলে হাত দিলেন। দীর্ঘ চুলে জট লেগে অগোছালো হয়ে আছে। হালিমা খান কোমল কণ্ঠে মেয়েকে বললেন, তুই সুস্থ হলে তোকে নিয়ে পার্লারে যাব। মেঘ ছোট করে শুধালো, কেন? হালিমা খান শ্বাস ছেড়ে শীতল কণ্ঠে বললেন, তোর চুলগুলো কাটতে হবে। মেঘ আতকে উঠে বলল, ছোট করব না, চুল ছোট করব না। হালিমা খান মেয়ের মাথায় হাত বুলাতে বুলাতে ঠান্ডা স্বরে বুঝাচ্ছেন, তুই তো নিজেরই যত্ন নিতে পারিস না, চুলের যত্ন কিভাবে নিবি?
তার থেকে ভালো এখন চুলগুলো কেটে দিলে ভর্তি পরীক্ষা দিতে দিয়ে দেখবি বড় হয়ে যাচ্ছে। মেঘ চুপচাপ মায়ের কথা শুনছে, কোনো প্রতিবাদ করলো না, চোখ বন্ধ করে শুয়ে আছে। এখনো জ্বর 100 ডিগ্রিতেই আছে। ঔষধ খাওয়ানো হচ্ছে, তারপরও কমছে না। প্রয়োজন ছাড়া কারোর সাথে কথা বলে না, সারাক্ষণ চোখ বন্ধ করে শুয়ে থাকে আর না হয় ঘুমায়। তানভীর বিকেলে বের হয়ে এমপি সম্মেলনে গেল। সেখানে প্রোগ্রাম শেষ করে তারা কয়েকজন মিলে এলাকায় বেরিয়েছে ভোট চাওয়ার জন্য। এক গলিতে কয়েকটা বাসায় ভোট চাওয়ার পর আচমকা তানভীরের নজর পড়ে মেন রোডে। সাথের কয়েকজনকে দায়িত্ব দিয়ে তানভীর দৌড়ে বেরিয়ে এসেছে গলি থেকে। মেন রোডে এসে গলা উঁচু করে ডাকলো, এই মেয়ে দাঁড়াও। বন্যা সহসা পিছনে ঘুরল। তানভীরকে দেখে বিস্মিত হয়ে বলল, ভাইয়া আপনি? তানভীর কয়েক কদম এগিয়ে বন্যার মুখোমুখি হয়ে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো। আমি তোমার কোন জন্মের ভাই? তানভীরের গোমরামুখ কথায় বন্যা কিছুটা ভ্যাবাচাকা খেল। উদ্বিগ্ন কণ্ঠে বলল, না মানে আপনি মেঘের ভাইয়া তাই না? তানভীর এবার কিছুটা কড়া স্বরে বলল, আমাকে ভাইয়া ডাকার অধিকার শুধু মেঘের। তোমার ইচ্ছে হলে তানভীর ভাই বলতে পারো, কিন্তু মায়ের পেটে ভাইয়ের মতো ভাইয়া ভাইয়া বলে ডাকবা না। বন্যা আস্তে আস্তে বিড়বিড় করলো, মেঘের ভাইগুলো এমন কাঠখোট্টা কেন? এতদিন শুধু মেঘের মুখেই শুনতাম, এখন দেখি সত্যি সত্যি। তানভীর টিস্যু দিয়ে এর নাক মুখে ছোট করে শুধালো। কোথায় যাওয়া ছিল? বন্যা তটস্থ হয়ে বলল। ফুচকা খেতে। বন্যা পুনরায় স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করলো। আপনি এখানে কেন ভাইয়া? প্রশ্ন শেষ করার আগেই চোখ পড়ল তানভীরের দিকে। তানভীর তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে আছে। বন্যা ঢোক গিলে ছোট করে বলল, সরি তানবীর ভাই। তানভীর মুচকি এসে উত্তর দিল, সামনেই নির্বাচন, তাই ভোট যেতে এসেছিলাম। বন্যা নিরুদ্বেগ কণ্ঠে বলল। ও তানভীর কপাল কুঁচকে বলল, এইভাবে রেট করো কেন? আমাদের এমপিকে কি পছন্দ না? ভোট দিবা না? বন্যা আতঙ্কিত হয়ে তাকালো তানভীরের দিকে। ডানে বামে মাথা নাড়িয়ে বলল, না না, তেমন কোনো বিষয় না, তাছাড়া আমি তো ভোটারই হইনি। তানভীর বিরক্তি নিয়ে বলল, তাতে কি হয়েছে? তোমার আব্বু আম্মু বড় মতো আছে, তারা তো ভোটার। যেভাবে রিয়েকশন দিচ্ছ, মনে হচ্ছে গোষ্ঠীর কাউকে ভোট দিতে দিবে না। বন্যা মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে আস্তে করে বলল, আপনাদের এমপিকেই ভোট দিতে বলবো। তানভীর মোলায়েম কণ্ঠে বলল, ঠিক আছে, এখন বাসায় যাও, কিছুক্ষণের মধ্যেই তোমাদের বাসায় আসছে। সবাইকে হালকা নাস্তা দিও। বন্যা চোখ গোল গোল করে চাইল, তারপর ছোট করে বলল। আমি ফুচকা খেতে যাচ্ছিলাম। তানভীর কণ্ঠ ভারী করে বলল। একদিন ফুচকা না খেলে কি মরে যাবে? বন্যা নির্বাক চোখে চেয়ে রইল। তানভীর গলা খাকারি দিয়ে পুনরায় বলে উঠল, ভেবো না তোমায় জোর করছে। সত্যি বলতে সম্মেলন থেকে সরাসরি এদিকে চলে আসছে। ওরা সকালের পর থেকে এখনো খায়নি কিছু। তোমাদের এদিকে নাস্তা খাওয়ার মতো কোনো দোকান রেস্টুরেন্ট কিছুই নেই। কাজ না শেষ করে যাওয়া সম্ভব না। আমার সন্ধ্যার আগে কাজ শেষ করতে হবে। তুমি বোনের বেস্ট ফ্রেন্ড, সেই সুবাদে তোমাকে বলছে। আমাকে না খাওয়ালেও চলবে, ওদের জন্য একটু চা বিস্কুট আর হালকা নাস্তার ব্যবস্থা করে দিলে খুব ভালো হতো। বন্যা স্বাভাবিক কণ্ঠে বলল, জি অবশ্যই, আমি বাসায় গিয়ে ব্যবস্থা করছি। আপনি সবাইকে নিয়ে বাসায় আসবেন প্লিজ। বন্যা পুনরায় প্রশ্ন করল। বাসা চেনেন? তানভীর উপর নিচ মাথা নাড়ল। বন্যার কথা না বাড়িয়ে চুপচাপ বাসার দিকে হাঁটা দিল। বন্যাদের মধ্যবিত্ত পরিবার, বাবা সরকারি কর্মকর্তা, বন্যারা 2 বোন আর 1 ভাই। বন্যার বড় বোনের স্নাতক শেষ, এখন চাকরির জন্য পড়াশোনা করছে আর বিভিন্ন চাকরির পরীক্ষা দিচ্ছে। বন্যা ছোট মেয়ে। তাছাড়া বন্যার একটা ছোট ভাইও আছে, এখন ক্লাস 8-এ পড়ে, নাম হৃদ। বন্যা বাসায় গিয়ে আম্মুকে আর বোনকে বলে রান্নার ব্যবস্থা করছে। কিছুক্ষণ সময়ের মধ্যেই নুডলস, পাকোড়া, ফিরনি সাথে চা বিস্কিট রেডি করে ফেলেছে। কিছুক্ষণ পর হাজির হলো সকলে। এলাকার সব বাড়িতে বলে শেষের দিকে গিয়েছে বন্যাদের বাসায়। কলিং বেল চাপতেই কিছুক্ষণের মধ্যে বন্যা এসে দরজা খুলে দিল। তানভীর 2টো শপিং ব্যাগ এগিয়ে দিল বন্যার দিকে। সবাইকে বসতে বলে বন্যা ভিতরে চলে গেছে। বন্যার আম্মু সকলকে নাস্তা দিতে ব্যস্ত। বন্যার বোন কাজ শেষ করে আগেই নিজের রুমে চলে গেছেন। একটা শপিং ব্যাগ খুলতেই চোখে পড়ল পার্সেল করা ফুচকা। বন্যা আশ্চর্য নয়নে তাকিয়ে আছে আর বিড়বিড় করে বলছে, তানবীর ভাই আমার জন্য ফুচকা এনেছেন। উনি কবে থেকে এত ভালো মানুষ হলেন? তারপর দ্বিতীয় শপিং ব্যাগ খুলে দেখলো এতে আপেল, মালটা আরও কি ফল। বন্যাদের বাসায় টুকটাক নাস্তা করে বেরিয়ে পড়েছে সকলে। বন্যা রান্নাঘর থেকে বেরিয়ে মায়ের সাথে মেন গেট পর্যন্ত এসে দাঁড়িয়েছে। তানভীর হাসি মুখে বন্যার মায়ের থেকে বিদায় নিল। তারপর বন্যার দিকে চেয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, তোমার বান্ধবী অসুস্থ, খোঁজ নিয়ে ওর আসছে। তারপর চুপচাপ বেরিয়ে চলে গেল তানভীর। তানভীর যাওয়ার পরপরই বন্যা রুমে এসে মেঘকে কল দিল। টানা 2বার কল বেজে শেষ হয়েছে, তৃতীয়বার রিসিভ হলো। বন্যা চিন্তিত স্বরে শুধালো, তুই নাকি অসুস্থ? কি হয়েছে তোর? মেঘ জ্বরের করে কথা বলতে পারছে না, কাপা কাপা গলায় বলল, জ্বর? তোকে কে বললো? বন্যা স্বাভাবিক কণ্ঠে জবাব দিল,
তানভীর ভাই আসছিল, উনিই বলে গেলেন। মেঘ কপাল কুঁচকে গলায় একটু জোর দিয়ে বলল। ভাইয়া তোদের ওখানে গেছিল কেন? বন্যা বলল। আমাদের এলাকাতে ভোট চাইতে এসেছিলেন, আরও কয়েকজন ছিল। আমাদের বাসায় হালকা নাস্তা করে গেছেন, আর তোর কথা বলে গেছেন। মেঘ ঠান্ডা কণ্ঠেই বলল। ও আচ্ছা। বন্যা পুনরায় শুধালো। জ্বর কি বেশি? আর জ্বর কিভাবে বাঁধালি? মেঘ ভরাট শীতল কণ্ঠে উত্তর দিল। অনেক জ্বর, এমনি উঠছে। মেঘ মনে মনে ভাবছে, আবির ভাই থাপ্পড় মেরেছে, এটা কোনোভাবেই বন্যাকে বলা যাবে না। বন্যা উত্তেজিত কণ্ঠে বলল। বেবি শোন না। মেঘ জ্বরের ঘোরেই বলছে। বল, শুনছি। বন্যা দ্বিগুণ উত্তেজিত কণ্ঠে বলল। জানিস তোর ভাই তো আমার জন্য ফুচকা নিয়ে আসছে আজ। মেঘ এবার চোখ গোল গোল করে চাইল, গলা ঝেড়ে বলল। কাহিনী কি পুরোটা বল। বন্যা এবার স্বাভাবিক কণ্ঠে সম্পূর্ণ ঘটনা খুলে বলল। সবটা শোনার পর মেঘের সোজাসাপটা উত্তর। শোন, আমার ভাই যতই রাগ দেখাক না কেন, দিন শেষে আমার পছন্দের সব জিনিস ভাইয়াই এনে দেয়। আবির ভাইয়ের মতো এত নিষ্ঠুর না, তাই ভবিষ্যতে আমার ভাইকে নিয়ে বাজে কথা বলবি না। বন্যা উদ্বিগ্ন কণ্ঠে বলল। আবির ভাইয়ার সাথে আর কিছু হয়েছে নাকি? মেঘ থাপ্পড়ের কথা এড়িয়ে গিয়ে বলল। ওনার ফোনে একটা মেয়ের ছবি দেখেছি। তাছাড়া জান্নাত আপুর সাথেও গতকাল কত মধুর স্বরে কথা বলেছেন। আমার মনে হয় জান্নাত আপুকেই উনি পছন্দ করেন। বন্যা বিরক্তি নিয়ে বলা শুরু করলো। ফালতু ব্যাটারে নিয়ে একদম ভাববি না তুই। তোর জন্য কিউট একটা বয়ফ্রেন্ড খুঁজে দেব, তুই কোনো চিন্তা করিস না। ওই ব্যাটার কথা তো ভুলেও ভাববি না। ওই ব্যাটা কি হারাচ্ছে সেটা একদিন বুঝবে। মেঘের অক্ষিপট ভিজে আসছে, গলা খাকারি দিয়ে আস্তে করে বলল। সময় পেলে আমায় দেখতে আসিস। রাখছি এখন। সঙ্গে সঙ্গে কল কেটে দিল মেঘ। বন্যাও বুঝতে পারলো মেঘের মন খারাপ, তাই আর বিরক্ত করেনি। মেঘ নীরবে কিছুক্ষণ চোখের জল ফেলে বিড়বিড় করে বলল। আমাকে অনুভূতিহীন আর নিষ্ঠুর হতে হবে, যাতে দুনিয়ার কোনো কষ্ট আমায় ছুতে না পারে। তারপর রুমের ছাদের দিকে চেয়ে অন্যমনস্ক কণ্ঠে গুনগুন করে গান গাইছে। আবছায়া চলে যায় হিজলের দিন, অভিমান জমে জমে আমি ব্যথাহীন। আহারে জীবন, আহারে জলে ভাসা পদ্ম যেমন। রাত 9টার দিকে আলী আহমদ খান আর মোজাম্মেল খান বাসায় ফিরেছেন। খাওয়া দাওয়া শেষ করে আবিরকে দেখতে এসেছেন। কিছুক্ষণের জন্য তানভীরও বাসায় ঢুকেছে। নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে মেঘের রুমে গেল। হালিমা খান মেঘের মাথায় জলপট্টি দিচ্ছেন। মেঘ চোখ বন্ধ করে শুয়ে আছে। মেঘের কাছে কিছুক্ষণ বসে আবিরের রুমে চলে গেল তানভীর। মালিয়া খান ছেলের মাথার কাছে বসে মাথায় হাত বুলাচ্ছেন। জ্বর কিছুটা কমেছে, তবে হাতে হালকা ব্যথা, সাথে ফুলাটাও আছে। আলী আহমদ খান আর মোজাম্মেল খান চেয়ারে বসে আছেন। তানভীর রুমে ঢুকে অন্য পাশে ঘুরে এসে আবিরের বিছানায় বসলো। কপালে হাত দিয়ে তাপমাত্রা বোঝার চেষ্টা করলো। আলী আহমদ খান গম্ভীর কণ্ঠে বললেন। আবার কোথায় মারপিট করেছিলে? আবির নিস্তব্ধ হয়ে ছাদের দিকে চেয়ে আছে। আলী আহমদ খান পুনরায় শুধালেন। কি হলো? কাকে মেরে নিজের হাতের এই অবস্থা করেছো? আবির আব্বুর দিকে চেয়ে নরম স্বরে বলল। আমি খুবই ভদ্র ছেলে, মারপিট একদমই পছন্দ করি না। আপনি শুধু শুধু টেনশন করবেন না আমাকে নিয়ে। আবিরের ভাবের কথা শুনে তানভীর বিস্ময় চোখে চেয়ে আছে আর মনে মনে বলছে। বাহ ভাইয়া বাহ, কি নাটকটা না করছো, বলতেই হয়। আপনি গরু, আমি শিষ্য, বুদ্ধি আমার কম। আপনি বুঝাইয়া দিলে বুঝিতে সক্ষম। মোজাম্মেল খান কঠিন স্বরে বলে উঠলেন। মারপিট যদি নাই করবা তাহলে এই অবস্থা হলো কেমন করে শরীরের? আবির আমতা আমতা করে বলল। রাস্তায় কিসের সাথে ধাক্কা লেগে কেটে গিয়েছিল। তানভীর মিটিমিটি হাসছে আর মনে মনে বিড়বিড় করছে। আহারে বেচারা ভাই আমার। আলী আহমদ খান বিরক্তির স্বরে বললেন। আগেই বলেছিলাম বাইক না কিনতে। 3-3টা প্রাইভেট কার থাকার পরও তোমাদের হয় না। আজকে যদি গাড়িতে চলাচল করতে তাহলে বৃষ্টিতে ভিজতে হতো না, হাতের এ অবস্থা হতো না, আর এখন এভাবে জ্বরে পড়ে থাকতো না। শ্বাস ছেড়ে আবারও বলা শুরু করলেন। ঠিকই তো, তোমার বন্ধু সেদিন এসে তোমার কোম্পানির ওপেনিং ডের ইনভিটেশন দিয়ে গেল। তুমি আধমরা হয়ে পড়ে থাকলে ওপেন কয়েক করবে? আবির ছোট করে বলল। আমি কি করব? কপাল কুঁচকে আলী আহমদ খান হুঙ্কার দিয়ে বললেন। এসব ভণ্ডামি বাদ দিয়ে কাজে মনোযোগ দাও। মারপিট করে জীবনে কিছুই করতে পারবে না, শুধু শত্রুর সংখ্যাই বাড়াবা। কোম্পানি শুরু করার অনুমতি চেয়েছো, অনুমতি দিয়েছি। এখন যদি কোম্পানির কাজের বাইরে নিজের মর্জি মতো চলো, তাহলে আমাকেও কঠোর হতে হবে, এই আমি বলে রাখলাম। মালিয়া খান কোমল কণ্ঠে বললেন। ও তো বললো মারপিট করেনি। আলী আহমদ খান গম্ভীর কণ্ঠে বলে উঠলেন। তোমার ছেলের বয়সটা আমিও পার করে এসেছি। কোনো কারণে কি হতে পারে সে সম্পর্কে আমার সম্পূর্ণ ধারণা আছে। একটা সময় রাজনীতি আমিও করেছি। রাজনীতির জন্য কত কত জায়গায় আমিও মারপিট করেছি। কি লাভ হয়েছে তাতে?
দিন শেষে সব ছেড়ে ব্যবসা শুরু করতে হয়েছে। তোমার ছেলেকে সময় থাকতে বোঝাও এসব ঝামেলাতে না জড়িয়ে কাজে মন দিতে। আলী আহমদ খানের কথা শুনে আবির, তানভীর আর মালিয়া খান তিনজনই বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর মালিয়া খান নরম স্বরে বলে উঠলেন, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।